এটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন স্লাইডটা। ইন্ট্রোডাকশন স্লাইডে বলা হয়েছে যে প্রথমেই সংজ্ঞাটা, যে স্টিয়ারিং ব্রিজটা হচ্ছে এক ধরনের এসি ব্রিজ, যেটা দিয়ে আমরা ক্যাপাসিটেন্স মাপতে পারি, আর সেই ক্যাপাসিটারের রিলেটিভ পারমিটিভিটি, ডিসিপেশন ফ্যাক্টর আর কোয়ালিটি ফ্যাক্টর এগুলো মেজার করতে পারি। তো আমাদের এই কোর্সে 3-1-এ এক ল্যাবশিটগুলোর মধ্যে একটা এক্সপেরিমেন্ট ছিল যে উইটস্টোন ব্রিজ ছিল একটা এক্সপেরিমেন্ট, যেখান থেকে আমরা রেজিস্ট্যান্স মাপতে পারতাম। আরেকটা এক্সপেরিমেন্ট ছিল এই সেমিস্টারে, সেটা ছিল ম্যাক্সওয়েলস ইন্ডাকটেন্স ব্রিজ। তো সেটা দিয়ে আমরা ইন্ডাক্টর মাপতে পারতাম। কিন্তু আমাদের ল্যাবশিটে কোনো এক্সপেরিমেন্ট ছিল না যেটা দিয়ে আমরা ক্যাপাসিটার মাপতে পারবো। তো আমরা এই যে স্টিয়ারিং ব্রিজটা আছে, সেটা দিয়ে আমরা ক্যাপাসিটার মাপতে পারতেছি। আর এই ব্রিজটাকে বলা হয় এসি ব্রিজ। এসি বলার কারণ হচ্ছে যে আমরা যখন ব্রিজের সার্কিটটা দেখব, তো ওইখানে আমরা দেখব যে আমাদের সাপ্লাই হচ্ছে একটা এসি সোর্স। যেমন উইটস্টোন যেটা ছিল, উইটস্টোন ব্রিজে আমরা ডিসি সোর্স দিতাম, তো ওটাকে আমরা এসি বলতে পারি না, এসি ব্রিজ। এখানে আমরা এসি সোর্স দিচ্ছি, এর জন্য আমরা এটাকে বলতেছি এসি ব্রিজ। আর পরের যে লাইনটা আছে সেখানে বলেছে যে আমরা যে ক্যাপাসিটেন্সটা মাপতেছি এই ব্রিজের মাধ্যমে, সেই ক্যাপাসিটেন্সটা এরর খুবই দেখা যায় যে নগণ্য থাকে বা কম হয়, যেটা আমরা প্রোটিয়াসে সিমুলেশন করে দেখছি। আমাদের অবজেক্টিভ হচ্ছে মেইনলি তিনটা। প্রথমতই হচ্ছে যে আমাদের আননোন যে ক্যাপাসিটেন্স আছে সেটা বের করা, অ্যান্ড সেই ক্যাপাসিটারের ডাইইলেকট্রিক লস, কোয়ালিটি ফ্যাক্টর, ডিসিপেশন ফ্যাক্টর এগুলা বের করা। সেকেন্ড অবজেক্টিভটা হচ্ছে যে আমরা এসি ব্রিজ এটার কিভাবে কাজ করে সেটা শিখব। তারপরেরটা হচ্ছে যে আমরা এই যে স্টিয়ারিং ব্রিজটা আছে সেটাকে সিমুলেশনে শিখতেছি আর ডিজাইন করতেছি, অ্যাট দ্য সেম টাইম হার্ডওয়্যারে আমরা ডিজাইন করব। যদিও হার্ডওয়্যারে করা হয় নাই, তাও মানে হার্ডওয়্যারে করা যাবে, এরকমভাবেই সার্কিটটা ডিজাইন করা হয়েছে প্রোটিয়াসে। এরপরে আসছে মেথোডোলজি। তো মেথোডোলজিতে হচ্ছে কি আমাদের এই সার্কিটটা এক্সপ্লেনেশনটা আছে যে সার্কিটে কি হচ্ছে। তো প্রথমে হচ্ছে গিয়ে এই এবি, এই এবিকে বলা হয় আর্ম। এবি, তারপর বিসি, সিডি, ডিএ, এই চারটাকে বলা হয় এক একটা আর্ম। তো এই চারটা আর্মে দেখতেছি যে এবি আর্ম যেটা, সেখানে হচ্ছে গিয়ে আর আর সি এই দুইটা জিনিস আছে, একটা রেজিস্টার আর একটা হচ্ছে গিয়ে ক্যাপাসিটার। আচ্ছা, এখন আরেকটা যে আর্ম আছে বিসি, সেখানে আছে আরেকটা রেজিস্টার আর3, এসডি, এখানে আছে একটা ক্যাপাসিটার সি2, আর সিডিতে দেখতেছি যে একটা ক্যাপাসিটার আছে ভ্যারিয়েবল সি4, তার প্যারালালি আছে আমাদের আরেকটা রেজিস্টার আর4, অর্থাৎ পোটেনশিওমিটার একটা। তো এটা হচ্ছে আমাদের সার্কিটটা। এখানে আমরা একটা মাঝখানে গ্যালভানোমিটার দিছি বিডিতে, আর এসিতে আমরা একটা ভোল্টেজ সোর্স দিচ্ছি। এখন আহ, এখানে প্রথম লাইনে এটাই বলছে যে আমাদের স্টিয়ারিং ব্রিজটা একটা এসি ব্রিজ সার্কিট, যেটা ইম্পিডেন্স ব্যালেন্সিংয়ের মাধ্যমে কাজ করে। তারপর বেসিক কনফিগারেশন হচ্ছে কি, যেখানে হচ্ছে আমাদের চারটা আর্ম, এ বি বি সি এডি অ্যান্ড সিডি, যেখানে একটা আর্মে সি1 আছে আর আর1 আছে, সি1 আর1। আরেকটা আর্মে হচ্ছে কি আমাদের নোন অথবা অ্যাডজাস্টেবল কম্পোনেন্ট আর3 আর সি2, এগুলো হচ্ছে কি আমাদের নোন যে রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটেন্স সেগুলা। আর4 সি4 হচ্ছে কি আমাদের ভ্যারিয়েবল, অর্থাৎ এটা যদি আমাদেরকে ল্যাবে করতে দেয়া হতো, আমাদেরকে সি2 আর আর3 এই দুইটার ভ্যালু বলেই দিত যে সি2 এর ভ্যালু হচ্ছে এটা, আর3 এর ভ্যালু হচ্ছে এটা। কিন্তু আমাদের যখন আর4 আর সি4 দিত, সেগুলো ভ্যালু বলতো না, এগুলো হচ্ছে আমাদের পোটেনশিওমিটার। ঘুরাই 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 আর4 সি4 এর মানটা চেঞ্জ করব। আর আর1 সি1, এই আর1 সি1 এর ভ্যালুটাই আমরা বের করব।
এই এক্সপেরিমেন্টটাতে। তো কিভাবে বের করে, যখন ব্যালেন্সড দিয়ে বোঝাচ্ছে যে বিডিতে যে গ্যালভানোমিটার বা অ্যামিটার বা ভোল্টমিটার যেটাই বসে না কেন সেটার ভ্যালু জিরো আসবে। কখন? যখন ব্যালেন্সড। তো তখন দেখা যায় যে এই ব্যালেন্স কন্ডিশনে Z1 তার কর্ণ বরাবর Z4 এই দুইটার গুণফল ইকুয়াল টু হচ্ছে Z2 তার কর্ণ বরাবর আছে Z3 তার গুণফলের সমান। তো Z1 ইন্টু Z4 ইকুয়াল টু হচ্ছে Z2 ইন্টু Z3। এটা হচ্ছে গিয়ে ব্যালেন্সড, অর্থাৎ এই শর্তটা পূরণ করলে আমাদের গ্যালভানোমিটারে বিক্ষেপ দিবে জিরো। কারণ গ্যালভানোমিটারের জায়গায় অ্যামিটারও বসাইতে পারি, ভোল্টমিটারও বসাইতে পারি, আবার গ্যালভানোমিটারও বসাইতে পারি, যাই বসে না কেন জিরো আসবে। এখন এখান থেকে আমরা দেখতেছি যে ফ্রম দিস ফিগার Z1 এর ভ্যালু একটা লিখছে, বড় একটা। কিভাবে লিখছে? Z1 এ ছিল আমাদের R1 আর C1, এই দুইটা মিলে হচ্ছে আমাদের Z1। এর জন্য আমরা লিখতেছি যে Z1 ইজ ইকুয়ালস টু R1 প্লাস C1। তো C1 এর যে ইম্পিডেন্স সেটাকে লেখা হয় 1 বাই, ইম্পিডেন্স না রিঅ্যাক্টেন্স বা ক্যাপাসিটি রিঅ্যাক্টেন্স, সেটাকে লেখা হয় J⍵C1 দিয়ে। এর জন্য আমরা এই Z1 ইকুয়াল টু R1 প্লাস 1/J⍵C1 এটা লিখছি। আবার Z2তে ছিল আমাদের শুধুমাত্র ক্যাপাসিটার C2, তো ক্যাপাসিটার C2কে লেখা হয় 1/J⍵C2, এর জন্য 1/J⍵C2 লিখছি। Z3তে ছিল শুধু রেজিস্টার, এবং Z3 ইকুয়াল টু হচ্ছে রেজিস্টার। Z4 হচ্ছে R4 আর C4 প্যারালালই ছিল, এই জন্য R4 প্যারালাল C4। এখন R4 প্যারালাল C4 এটাকে লেখা যায় R4 ইনভার্স 1 প্লাস C4 ইনভার্স 1 ইনভার্স 1, সূত্র যেটা প্যারালাল হইলে। তো R4 প্লাস হচ্ছে গিয়ে 1/J⍵C, তো এটাকে উল্টাইলে আসে এটা। C4 কে লিখলে আসে আমাদের 1/J⍵C1 C4। C4 ইনভার্স 1 কে করলে এই জন্য আসবে J⍵C4, উল্টাই দিচ্ছি এই জন্য J⍵C4 আর ব্র্যাকেটে ইনভার্স 1। R4 এখানে আসবে 1 প্লাস J⍵C4 R4 ইনভার্স 1। এটাকে যদি উল্টাই দিই, ইনভার্স করে দিই, তাহলে R4 উপরে চলে আসবে আর 1 প্লাস J⍵C4 R4 এটা নিচে আসবে। সো এখান থেকে Z4টা আসছে আমাদের। তো এখান থেকে হচ্ছে চারটা ইম্পিডেন্সের সূত্র। এখন এই যে ব্যালেন্সড কন্ডিশন যেটা ছিল Z1 Z4 Z2 Z3, এখানে যদি আমি এই ভ্যালুগুলো বসিয়ে দিই Z1 2 3 4 এর, তাহলে দেখা যাবে যে আমরা আননোন রেজিস্ট্যান্স R1 এর জন্য এরকম একটা ইকুয়েশন পাচ্ছি, ক্যাপাসিটেন্সের জন্য এরকম একটা ইকুয়েশন পাচ্ছি। এটা আমরা এই প্রজেক্ট রিপোর্টে ডিটেলস ক্যালকুলেশন আছে যে Z1 থেকে Z4 এর জন্য আসছে এতটুক। এরপরে আমরা যখন ভ্যালু বসাচ্ছি ব্যালেন্সডে, তখন আরও 4 লাইন যাওয়ার পরে দেখা যায় যে C1 এর জন্য এটা আসছে, R1 এর জন্য এটা আসছে। তো পাওয়ার পয়েন্টে তো এত বড় লেখা যাবে না, দেখি আমরা জাস্ট ডিরেক্ট ভ্যালুগুলো বলতেছি। এরপরে হচ্ছে আমাদের কোয়ালিটি ফ্যাক্টরের একটা সূত্র আছে। তো কোয়ালিটি ফ্যাক্টর কি, এইটা এখানে আছে। মেনলি হচ্ছে যে একটা ক্যাপাসিটার কতটুকু চার্জ স্টোর করতে পারে ঠিকঠাক মতো পার সাইকেলে, সেটাই হচ্ছে আমাদের কোয়ালিটি ফ্যাক্টরটা। এখানে হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টর 1 প্লাস 1/J⍵C1 R1, এই যে এইটা আসছে। এরপরে হচ্ছে কি আমরা যদি C1 এর যে ভ্যালুটা ছিল R4/R3 ইন্টু C2, আর R1 এর ভ্যালু ছিল আমাদের C4/C2 ইন্টু R3, এই ভ্যালু যদি আমরা বসাই দিই J⍵C1 এর জায়গায় বসাচ্ছি R4/R3 ইন্টু C2, R1 এর জায়গায় বসাবো C4/C2 ইন্টু হচ্ছে R3। তখন দেখতেছি R3 R3 কাটা, C2 ও কাটা, থাকে 1/J⍵R4C4। তো এটাও লেখা যায় এখান থেকে।
ডিসিপেশন ফ্যাক্টর আছে, এটার এক্সপ্লেনেশনও ল্যাব রিপোর্টে আছে বা প্রজেক্ট রিপোর্টে। ডিসিপেশন ফ্যাক্টর মেনলি হচ্ছে যে আমাদের আহ, কতটুকু ক্যাপাসিটারের এনার্জি হিট আকারে লস হয়। মানে ক্যাপাসিটার তো চার্জ স্টোর করে, কিন্তু দেখা যায় যে কিছু স্টোরড এনার্জি হিট আকারে আমাদের বের হয়ে যায় ক্যাপাসিটার থেকে। তো যেহেতু একটা লস এটা, তো ডিসিপেশন ফ্যাক্টর যত বেশি হবে আমরা বলবো যে ক্যাপাসিটার তত খারাপ মানের। আবার ডিসিপেশন ফ্যাক্টর যেহেতু লস, লস যে যত কম হবে, এনার্জি লস যত কম হবে, তখন আমরা বলবো ক্যাপাসিটার তত ভালো। আগের পেজেও এরকমভাবে বলা যায় যে কোয়ালিটি ফ্যাক্টর যেটা ছিল, কোয়ালিটি ফ্যাক্টর মানে হচ্ছে যে কতটুকু ভালোভাবে সে এনার্জি স্টোর করতেছে। তো ক্যাপাসিটার কাজই তো হচ্ছে এনার্জি স্টোর করা। তো কোয়ালিটি ফ্যাক্টর বেশি মানে হচ্ছে গিয়ে ক্যাপাসিটার ভালোভাবে এনার্জি স্টোর করতে পারতেছে, তাই আমরা বলবো সেটাকে ভালো ক্যাপাসিটার। আর কোয়ালিটি ফ্যাক্টর কম হইলে সেটা ক্যাপাসিটার হিসেবে খারাপ, বা ক্যারেক্টারিস্টিক্সগুলো ঠিক মতো দেখাবে না ক্যাপাসিটারটা। পরেরটা হচ্ছে গিয়ে ডাইইলেকট্রিক লস অ্যাঙ্গেল, আর একটা হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি। তো ডাইইলেকট্রিক লসটা মেনলি হচ্ছে আরেক নাম ইম্পিডেন্স অ্যাঙ্গেল বা ফেজ অ্যাঙ্গেল। তো এটার সূত্র হচ্ছে এইটা ট্যান ফাই, জিনিসটা কি আমি নিজেও জানি না। তারপর একটা হচ্ছে গিয়ে রিলেটিভ পারমিটিভিটি, সেটার সূত্র আসে আমাদের এটা বিশাল একটা প্রতিপাদনের মাধ্যমে এটা আসে। তো রিলেটিভ পারমিটিভিটিকে বলা হয় ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, আর এটা সংজ্ঞা একটা দেয়া আছে এখানে। এরপর হচ্ছে আমাদের মেন যে প্রোটিয়াস ফাইলে আমরা কি করছি সেটা এখানে দেয়া আছে। তো আমাদের হচ্ছে কি এতটুক যে সার্কিটটা আছে আর এক্স সি এক্স সি টু আর টু আর থ্রি আর ওয়ান সি ফোর, এটা হচ্ছে আমাদের আগের যে সার্কিটটা বানিয়েছি সেটারই। আর এখানে একটা আমরা এসি সোর্স দিচ্ছি। এই ট্রান্সফরমার, রিঅ্যাক্টিফায়ার, ক্যাপাসিটর, ভোল্টমিটার এগুলো হচ্ছে কি আমাদের মেন সার্কিটে বাইরের জিনিসপাতি। মেন কাজ হচ্ছে আমাদের এতটুকের মধ্যেই। কি কাজ হচ্ছে, এখানে আমরা একটা ভ্যালু দিচ্ছি আর ওয়ান, সি ফোর, আর থ্রি, সি টু। এই তিনটা ভ্যালু দিয়ে আমরা সিএক্স আর আর এক্স এইগুলো মেজার করতেছি। তো আমাদের সি ওয়ানের সূত্র ছিল আর ফোর বাই আর থ্রি ইন্টু সি টু। সি ওয়ানের সূত্র হচ্ছে আর ফোর বাই আর থ্রি ইন্টু হচ্ছে সি টু। যদি আমরা আর ফোরটা বসাই, আর ফোর হচ্ছে কি এটা, আর ফোরটা যদি বসাই ওয়ানকে, আর থ্রি হচ্ছে 100, আর সি টু হচ্ছে কি 1 মাইক্রো। তো 1K মানে তো হচ্ছে 1000, তখন দেখা যাবে যে অ্যান্সার আসছে 10 মাইক্রো সি ওয়ানের ভ্যালুটা। তো এর জন্য আমরা সিএক্স এর 10 মাইক্রো ফ্যারাড আননোন রেজিস্ট্যান্সের ভ্যালুটা পাচ্ছি। সিমিলারভাবে আমরা আর এক্সটাও বের করতে পারি। আর এক্স ছিল সি ফোর বাই সি টু ইন্টু হচ্ছে কি আর থ্রি, এটা হচ্ছে আর এক্স এর ভ্যালুটা। তো সি ফোর ছিল আমাদের 1 মাইক্রো, সি টু হচ্ছে গিয়ে 1 মাইক্রো এখানে, আর থ্রি হচ্ছে 100, তাহলে অ্যান্সার আসে 100 ওহম। এর জন্য আমরা আর এক্সে 100 ওহম দিচ্ছি। তো জিনিসটা হচ্ছে গিয়ে আমরা যদি ঠিকঠাক মতো আর এক্স আর সি এক্স এর ভ্যালু এই সার্কিটে বসাই, তাহলে আমাদের ব্যালেন্সড কন্ডিশনটা আসার কথা। তো এখানে আমরা দেখতেছি যে এখানে একটা অ্যামিটার আছে, এসি অ্যামিটার, সেখানে আমাদের ডিফ্লেকশন দিচ্ছে না, জিরো লেখা আসছে। আর এখানে দেখতেছি যে এসি ভোল্টেজ বসাইছি এই টার্মিনালে, এখানে দেখতেছি যে ভোল্টেজ ডিফারেন্সও জিরো আসছে, অর্থাৎ কোনো প্রকার গ্যালভানোমিটার বিক্ষেপ জিরো আসবে। তো এটা ব্যালেন্স কন্ডিশনে আছে। কিন্তু যদি আমরা পরের যে সার্কিটটা আছে সেটাতে দেখি, সেটাতে দেখতেছি যে আমরা আর ওয়ানটা এখন 100 করে দিছি। আগে ছিল 1K, এখন 100। সি ফোরটা হচ্ছে 1 মাইক্রো, এখন করে দিচ্ছে 1 ন্যানো। তাহলে আমাদের সি ওয়ানের অ্যান্সারটা দাঁড়ায় আর ফোর বাই
R3 ইন্টু C2, R4 হচ্ছে আমাদের 100, এটা R4, R3 হচ্ছে কি 100, আর C2 হচ্ছে কি 1 মাইক্রো। অর্থাৎ C1 থাকার কথা ছিল এই সার্কিটে 1 মাইক্রো, কিন্তু আমাদের আছে 10 মাইক্রো ফ্যারাড, অর্থাৎ এখন ব্যালেন্স কন্ডিশনে নাই। এর জন্য আমরা দেখতেছি যে এসি অ্যামিটারে +7 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে এই লোডের মধ্য দিয়ে, আর ভোল্ট মিটারে দেখতেছি যে +7.72 ভোল্টেজ দেখাচ্ছে, জিরো না দেখায়। তার মানে আমাদের সার্কিটটা ঠিকমতো কাজ করতেছে। যে সিএক্স আর এক্স এ ভ্যালু উল্টাপাল্টা যদি দিই তাহলে হচ্ছে কি আমাদের আনব্যালেন্স থাকে, আর ঠিকমতো দিলে ব্যালেন্সড আছে। আচ্ছা, এখন এইখানে আমরা কি করতেছি, এই যে রেডিওর মতো আছে, এটা হচ্ছে আমাদের সাপ্লাই সোর্স। এইখান থেকে আমরা 1 কিলো হার্টজ ফ্রিকোয়েন্সি আর 10 ভোল্ট ভোল্টেজ এসি সোর্স সাইনে, তো সাইনোসয়েডাল 10 ভোল্ট 1 কিলো হার্টজ ফ্রিকোয়েন্সির একটা ভোল্টেজ আমরা সাপ্লাই করতেছি। এখন দেখা যায় যে এখানে আমরা 1 কিলো হার্টজ না দিয়ে যদি 100 হার্টজ দিই তাও আমাদের সেম ভ্যালুগুলো আসবে। অর্থাৎ এখানে যদি আমি 1 কিলো হার্টজ দিই তাও 0.78 ভোল্টেজই আসবে, 100 হার্টজ দিই তাও 0.780 আসবে, আর 10 ভোল্ট দিই তাও 0.72 আসবে। অর্থাৎ ফ্রিকোয়েন্সির উপরে আমাদের এই ব্রিজটা কোনোভাবে নির্ভরশীল না। আচ্ছা, এতটুক গেল। আরেকটা জিনিস হচ্ছে যে এই এলসিডি যে ডিসপ্লেটা আর হচ্ছে এই বাম পাশের জিনিসগুলো, তো আমরা এখানে একটা আরডুইনো বসাইছি। আরডুইনোর কাজ হচ্ছে গিয়ে এই এলসিডি ডিসপ্লেতে আমাদের আরএক্স এর যে ভ্যালুটা সেটা শো করবে, সিএক্স এর যে ভ্যালুটা সেটা শো করবে, প্লাস হচ্ছে আমাদের কোয়ালিটি ফ্যাক্টর আর ডিসিপেশন ফ্যাক্টর। এই যে এইখানে যেটা আমরা বের করছিলাম সূত্র দিয়ে, ডিএফ ইকুয়াল টু ওমেগা C4R4, কোয়ালিটি ফ্যাক্টর হচ্ছে 1/ওমেগা C4R4, এই দুইটার ভ্যালুও এলসিডি ডিসপ্লেতে দিবে। তো আমরা আরডুইনোতে একটা কোড লিখছি যে যদি এইখানে এই দুই মাথায় 0 অ্যাম্পিয়ার বা 0 ভোল্ট হয় তখনই আমাদের এলসিডি ডিসপ্লেতে ভ্যালু শো করবে। যদি না হয়, +7 আসে, 0.72 আসে, যদি না হয় তখন এলসিডি ডিসপ্লেতে লেখা উঠবে যে ব্রিজটা আনব্যালেন্সড আছে আর ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে আমাদের 0.73। তো এখানে এক্স্যাক্ট দেয় নাই, 0.728 দিছে। তো এইখানে কতটুকু ভোল্টেজ সেটা এখানে শো করবে ওরা। এটা হচ্ছে কি ডিসপ্লে। এখন এই বাম পাশের সার্কিটটা কি কাজ, এত উপরের যেটা, সেটা ওর কাজ হচ্ছে যে আমরা তো আরডুইনোতে বলতেছি যে এই মাথায় 0 ভোল্ট হইলেই এলসিডিতে শো করব, কিন্তু তাহলে আমাদের তারটা আসলে আমরা এখান থেকে দিতে পারতাম এ জিরোতে, যে 0 ভোল্টের একটা তার দিলাম, এখন 0 ভোল্ট আরডুইনো রিসিভ করলো, এরপর এলসিডি জ্বালাইলো, কিন্তু সেটা না করে আমরা এই তারটা এখান থেকে না দিয়ে আমরা তারটা দিছি এইখান থেকে একটা তার, আরেকটা তার দিছি আমরা নিচ থেকে দিয়ে আমরা ট্রান্সফরমারে দিচ্ছি। এটার কারণ কি, এটার হচ্ছে কি, ধরেন আমরা ওখানে ভোল্ট মিটার দিচ্ছি, তো ভোল্ট মিটারের উপরে 2 ভোল্ট আসছে, নিচে আসছে 2 ভোল্ট। আমরা একটা তার দিলাম আরডুইনোতে, আরেকটা তার দিলাম আরডুইনোতে, আরডুইনোকে বললাম যে ভোল্টেজ ডিফারেন্স 0 আসে কি আসে না। আরডুইনো করবে যে আরডুইনো এখানে একটা এরর লেখা শো করে দিবে তখন, কারণ হচ্ছে গিয়ে আরডুইনো এসি ভোল্টেজ নিতে পারে না, আর আমরা এখানে সোর্স দিচ্ছি এসি সোর্স, সো আমাদের এই দুই মাথাতে এসি সোর্স আছে। তো এর জন্য আমরা যখন এসি সোর্স আরডুইনোতে দিচ্ছি আমাদের এখানে এলসিডিতে এরর দেখাচ্ছে। এর জন্য হচ্ছে আমরা ডিরেক্ট দুইটা তার এভাবে বের না করে দুইটা তারকে আমরা বের করছি ট্রান্সফরমারে, একটা তার এখানে গেছে, একটা তার এখানে। ট্রান্সফরমার করলো কি, ট্রান্সফরমার স্টেপ আপ করলো, অর্থাৎ এখানে যদি 2 ভোল্ট ছিল, এটা দিয়ে বেশি বোঝা যাবে যে এখানে 0.72 ভোল্ট ছিল, এখানে একটু স্টেপ আপ করতেছে, কথার কথা 5 ভোল্ট করলো। এরপরে এটা হচ্ছে একটা রেকটিফায়ার। রেকটিফায়ারের কাজ হচ্ছে গিয়ে এসি যে 5 ভোল্ট ছিল
সেটাকে সে ডিসিতে কনভার্ট করে দেবে। অর্থাৎ আমাদের এই লেফট সাইডে ছিল এরকম, রাইট সাইডে চলে এসে রেকটিফায়ার আসার পর থেকে আমাদের ডিসি সোর্স হয়ে গেছে। এরপরে আমরা দেখতেছি যে আমাদের ডিসি যে ভোল্টেজটা আছে সেটার ভ্যালু কত, সেটা আমরা দেখলাম 0.73। এরপরে আমরা এই ডিসি ভোল্টেজটাকে আমরা দিছি আরডুইনোতে। এবার আরডুইনো ডিসি ভোল্টেজ পাচ্ছে, এর জন্য সে এখন এলসিডিতে এরর দেখাচ্ছে না। তো রেকটিফায়ারটার কাজ হচ্ছে এসিকে ডিসিতে কনভার্ট করে নেয়া। এই এসিকে ডিসি কনভার্ট করার মাধ্যমে আমরা আরডুইনোতে ডিসি ভোল্টেজটা সাপ্লাই করতেছি। আর ট্রান্সফরমারটা হচ্ছে গিয়ে মেনলি এখানে হচ্ছে 0.72 ভোল্ট। তো দেখা যায় যে আমি ডিরেক্ট যদি 0.72 ভোল্টকে ডিসিতে কনভার্ট করি তখন ডিসিতে কনভার্ট হয় না, কারণ হচ্ছে এই 0.72 ভোল্টটা খুবই কম। অনেক কম হওয়ার কারণে সে এসিকে ডিসিতে কনভার্ট করতে পারে না। এজন্য আমরা একটা ট্রান্সফরমার দিয়ে এই ভোল্টেজটাকে বাড়াই, এরপরে আমরা রেকটিফাই করি। তো এটা হচ্ছে এখানকার সার্কিট ডায়াগ্রাম। ডেটা টেবিল হচ্ছে এটা। ডেটা টেবিলে দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন রকম আরএক্স এর ভ্যালুর জন্য R1 C4 মানে RX R1 আর C4 এই তিনটা ভ্যালু আমরা ইনপুট করতেছি। তো নমিনাল ক্যাপাসিটেন্সটা হচ্ছে CX-টা আর কি। নমিনাল ক্যাপাসিটেন্স হচ্ছে CX। মেজার্ড ক্যাপাসিটেন্স হচ্ছে আমাদের CX। RX এর ভ্যালু দিচ্ছি, R1 এর ভ্যালু দিচ্ছি, C4 এর ভ্যালু দিতেছি। আর তখন আমাদের CX এর যে সূত্রটা ছিল R4/R3 ইন্টু C2, R4/R3 ইন্টু হচ্ছে C2। আরেকটা ছিল আমাদের এইখানে নাই, এদিকে আছে। এই যে এখানে আমরা লিখে দিছি যে R4 আর C4 এর কি ভ্যালু নিচ্ছি। তো প্রথমটার ক্ষেত্রে আমরা R4 এর ভ্যালু নিছিলাম 1 কিলো ওহম, আর এখানে C4 এর ভ্যালু নিছিলাম 5 মাইক্রো ফ্যারাড এই সিরামিক ক্যাপাসিটরের জন্য। তো তখন হচ্ছে গিয়ে ক্যালকুলেশন করে দেখা গেছে যে এই যে সূত্রটা আছে এই সূত্রে ক্যালকুলেশন করে দেখছি যে আমার ক্যাপাসিটেন্স আননোনটা আসার কথা 10 মাইক্রোফ্যারাড। কিন্তু আমরা যখন সার্কিটে কানেকশন দিচ্ছি, কানেকশনে দেখতেছি যে আমি যখন এইখানে 10 মাইক্রোফ্যারাড না দিয়ে যখন 9.98 মাইক্রোফ্যারাড দিই তখনই এইখানে 0 মিলি অ্যাম্পিয়ার আর 0 ভোল্ট শো করে। অর্থাৎ আমার শো করার কথা ছিল 10 মাইক্রোফ্যারাডে 0 অ্যাম্পিয়ার, বাট আমি যখন প্রোটিয়াসে দেখতেছি, যখন আমরা দেখতেছি যে 9.98 মাইক্রোফ্যারাডেতেই আমাদের প্রোটিয়াসে 0 অ্যাম্পিয়ার শো করতেছে, যেটা হচ্ছে কি একটা এরর। তো এররটা হচ্ছে আমাদের 0.2%। আবার সেমভাবে ইলেকট্রোলাইটিক যে ক্যাপাসিটরটা আছে, ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটরটাতে হচ্ছে কি আমরা 210 2 এগুলো বসে দেখছি যে 100 মাইক্রোফ্যারাড হইলে ব্যালেন্স কন্ডিশন 0 হওয়ার কথা ছিল, কিন্তু প্র্যাকটিক্যালি বা প্রোটিয়াসে 99.7 মাইক্রোফ্যারাড দিলেই 0 অ্যাম্পিয়ার শো করতেছিল। তো এরর হচ্ছে 0.3। সেমভাবে বাকি দুইটার জন্য বের করছি। ফেজার ডায়াগ্রাম, ফেজার ডায়াগ্রামটা হচ্ছে কি আমাদের এই মাথায় যদি ভোল্টেজ ধরি E2, তারপর ডিসি মাথায় ধরলাম E4, এবি মাথায় ধরলাম E1, বিসি মাথায় ধরলাম E3, তখন কি হচ্ছে E1টা হলো এতটুক। E1 এর জন্য হচ্ছে একটা রেজিস্টার আছে আর আরেকটা হচ্ছে ক্যাপাসিটর। তো VR1 আর VC1 এই দুইটার যোগফলই হচ্ছে আমাদের E1টা। তো E1 হচ্ছে গিয়ে VC1 প্লাস VR1।
ক্যাপাসিটার মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছিল I1, R1-এর মধ্য দিয়ে I1 যাচ্ছিল, এই জন্য I1 ইন্টু হচ্ছে গিয়ে রিঅ্যাক্টেন্স 1/j⍵C1 প্লাস হচ্ছে গিয়ে VR1, এটা হচ্ছে গিয়ে I1 কারেন্ট যাচ্ছিল R1-এর মধ্য দিয়ে। তো E1-এর সূত্র আমরা পাইছিলাম একটাই, যে এটা I1 R1 প্লাস I1 ইন্টু 1/j⍵C1। সেমভাবে E2 ছিল এতটুক, E2-তে ছিল শুধুমাত্র ক্যাপাসিটার ভোল্টেজ, তো ক্যাপাসিটার ভোল্টেজ ছিল আর I2 কারেন্ট ছিল, এই জন্য I2 ইন্টু হচ্ছে গিয়ে 1/j⍵C2, I2 ইন্টু এক্স এভাবে আসছে। V2 ইকুয়াল টু ক্যাপাসিটার ভোল্টেজ হচ্ছে I2 ইন্টু এক্স, এক্সের ভ্যালু হচ্ছে 1/j⍵C2। E3 হচ্ছে গিয়ে R3 ছিল E3-তে, আর কারেন্ট গিয়েছিল I1, এই জন্য I1 ইন্টু R3। E4-এ I4 ইন্টু R4, যেহেতু প্যারালালে আছে, R4 এর মধ্য দিয়ে যদি I4 কারেন্ট যায়, সেটার ভোল্টেজ হচ্ছে V ইকুয়াল টু I4 ইন্টু R4, ওটাই হচ্ছে আমাদের E4 এর ভোল্টেজটাও, যেহেতু প্যারালালি আছে। এগুলা আমি নিজেও জানি না, ফেজার ডায়াগ্রামটা আমি নিজেও জানি না কেমনে হয়। এখানে হচ্ছে একটা অ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে প্রথমেই যেটা বলছিলাম, যে আমাদের এসি সাপ্লাইয়ে কি ফ্রিকোয়েন্সি দিচ্ছি সেটা ম্যাটার করে না, সব ফ্রিকোয়েন্সিতেই আমাদের কাজ করে। আরেকটা হচ্ছে যে সার্কিটটা অনেক সিম্পল, এটা একটা অ্যাডভান্টেজ। অ্যাট দ্য সেম টাইম সিম্পল হওয়ার সত্ত্বেও আমরা এখান থেকে ক্যাপাসিটেন্স বের করতে পারতেছি, তারপরে আমরা কোয়ালিটি ফ্যাক্টর, ডিসিপেশন ফ্যাক্টর, তারপরে আরও যে জিনিসগুলো আছে ওইগুলো বের করতে পারতেছি, পারমিটিভিটি, হ্যান ত্যান। তারপরে আরেকটা হচ্ছে যে আমরা অনেকগুলো ক্যাপাসিটারের জন্যই আমরা ক্যাপাসিটেন্সটা বের করতে পারতেছি। যেমন এখানে আমরা দেখছিলাম যে এই ক্যাপাসিটার ছিল 10 মাইক্রোফ্যারাড, এটা ছিল 100, এটা ছিল 220, এটা ছিল 1 মাইক্রো। এরকমভাবে মানে বিভিন্ন রকম ভ্যালুর জন্যই আমাদের এই ব্রিজটা কার্যকর আছে। আরেকটা হচ্ছে যে আমাদের যে ক্যাপাসিটেন্সটা আমরা পাচ্ছি সেটা অনেক প্রিসাইজ, অর্থাৎ এখানে যদি দেখি আমাদের এররটা খুবই কম ছিল, তো খুবই ভালোভাবে কাজ করতেছিল প্রোটিয়া সিমুলেশনে। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কি আমরা এখান থেকে ইন্ডাকটেন্স বা অন্যান্য রিঅ্যাক্টেন্স জিনিসপাতি আমরা বের করতে পারি না। লো ভোল্টেজের জন্য খুব একটা কাজ করে না, আমাদের পুরো এক্সপেরিমেন্টটাই ছিল হাই ভোল্টেজ, আমরা 10 ভোল্ট দিয়ে কাজ করতেছিলাম, বাট আমরা যদি 1 ভোল্ট 2 ভোল্ট এভাবে দিতাম তাহলে কাজ করতো না, এই জন্য আমাদের একটু বেশি ভোল্টেজ দিয়ে কাজ করানো লাগতেছে। প্র্যাকটিক্যালি বা প্রোটিয়াসেই নাল ডিফ্লেকশনটা গ্যালভানোমিটার বা অ্যামিটারে 0 অ্যাম্পিয়ার আনাটা একটু টাফ, কারণ পোটেনশিওমিটার ঘুরায় আমাদেরকে 0 অ্যাম্পিয়ার আনা লাগে। তো এই জিনিসটা অনেক চ্যালেঞ্জিং, বিশেষ করে যখন হচ্ছে কি আমাদের ইনস্ট্রুমেন্টটা অনেক এরর থাকে হার্ডওয়্যার ল্যাবগুলোতে, তো তখন দেখা যায় যে 0 অ্যাম্পিয়ার আনা অনেক কষ্ট। আর এই যে প্র্যাকটিক্যালি যদি আমরা ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে আমাদের এই 0 অ্যাম্পিয়ার আনতে বা নাল ডিফ্লেকশন আনতে অনেক টাইম লাগে। এটাই হচ্ছে এখানকার জিনিসপাতি।